পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি হেসান নওরা। পর্ব সংখ্যা 4। সুখ, আম্মা পইরা যাবেন তো, আস্তে দৌড়ান। সুখের পায়ের গতি শিথিল হয়ে এলো। মাসিঁড়িতেই থেমে গিয়ে রেলিংয়ে হাত রেখে নিচে উকি দেওয়ার মতো তাকায়। সাইমা বুয়া দাঁড়িয়ে আছে কোমরে এক গাঁটটি কাপড়ের স্তূপ নিয়ে। ওয়াশিং মেশিনে দিবে বোধহয়। জোরপূর্বক ঠোঁটেলেই হেসে মাথা নাড়ায় সুখ। ধীর পায়ে সিঁড়ি শেষ করে প্রথমে চোখ রাখলো ড্রয়িং রুমে। দাদু প্রায়শই সেখানে থাকে। সুখ প্রচণ্ড ভয় পায় তাকে। এই স্থানকাল পরখ না করে কটু কথা শোনায় যে, সহজে তার সামনে পড়তে চায় না সুখ। দাদু যেন গুণাক্ষরও টের না পায়, ছোটে ঠোঁট চেপে পিলপিল পা ফেলে মায়ের কক্ষের অভিমুখে হাঁটা ধরে মেয়েটা। ওই মাইয়া, চোরের মতো কই যাস? তপ্ত শ্বাস ফেলে আহত চোখে সুখ অদৃশ্য তাকিয়ে রয় অল্পক্ষণ। বাজ পাখির নজর ঠিকই দেখে ফেলেছে তাকে। সুখ তার দিকে ঘুরে হাত নেড়েচেড়ে বোঝাতে চাইল আম্মুর ঘরে। ইঙ্গিত বুঝতে পেরে বৃদ্ধা কোনা চোখে চেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করে গম্ভীর গলায়, সেখানে কি করবি? সুখের কপাল কুঞ্চিত হয়। একজন মেয়ে তার মায়ের ঘরে কারণে অকারণেই যেতে পারে, সেটা জিজ্ঞেস করার কি দরকার? সুখ নিজস্ব ভাষায় জবাব করে, কাজ আছে। ওই বিকেলবেলা ছোট বৌমার ঘরে তোর কি কাজ থাকতে পারে? ফোঁস করে শ্বাস ছাড়ে সুখ। প্রত্যুত্তর করার মনোভাব তার মাঝে দেখা গেল না। বৃদ্ধা উত্তর না পেয়ে সোফা হতে ঘাড় বাঁকিয়ে পুনরায় চাইল। ততক্ষণে সুখ পিঠ পিছে হেঁটে যাচ্ছে রুবায়েতের ঘরে। সে ভেতরে ঢুকে যেতেই হানিফা বেগমের চোখ পাকিয়ে এলো বিস্ময়ে। বোবার সাহস দেখছিস? আমার কথার জবাব না দিয়ে কেমনে চইলা গেল? উফ নানু, তুমিও সবসময় ওর সাথে রুড বিহেভ করলে জবাব দেবে কেন? আমি হলে তো কখনো ফিরেই চাইতাম না। বিরক্তিতে কপাল কুঁচকে তোফা নিজে বক্তব্য শেষ করে উঠে দাঁড়ায়। এখানে আর মন টিকবে না। গার্ডেনে গিয়ে কানে ইয়ারফোন গুঁজে গান শোনা ঢের ভালো। হানিফা বেগম চুপসে গেলেন। বিড়বিড় করে বললেন, সবাইরে নিজের দলে টেনে নিয়ে গেল অসভ্য বোবা মাইয়াটা। বলা বাহুল্য, হানিফা বেগমের 2 পুত্র এবং 1 কন্যা। বড়জন আজাদ শিকদার, তার ঘরে বর্ণ, অভ্র ও নুরার জন্ম। ছোটজন তামিজ শিকদার, তার একমাত্র মেয়ে সুখ। কন্যা মুনতাহা বিয়ের 3 বছরের মাথায় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তোহফা তারই মেয়ে। সেই থেকে বোনজিকে নিজেদের কাছে এনে রেখেছে আজাদ এবং তামিজ শিকদার। নিজেদের সন্তানের মতো সমান ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করেছেন। দুপুর হতে মাথাটা ধরে আছে রোবায়াতের। কপালে বাম মালিশ করে চোখ বুঝেছিল ভদ্রমহিলা। পেটে খিদে পেয়েছে, কিন্তু মুখে নিতে ইচ্ছে করছে না কিছুই, তাই লাঞ্চটাও করা হয়নি। চোখের কার্নিশ বেয়ে আলগোছে ধীর লয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ার সময় মাঝপথে কেউ আলতো পরশে মুছে দিতেই ফট করে চোখ মেললেন তিনি। সুখ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জানতে চাইল ইশারায়, যন্ত্রণা হচ্ছে খুব? রোবায়াত শুষ্ক ঢোকে মৃদু হাসলেন। উঠে বসে সুখকে নিজের পাশে বসিয়ে বললেন, এই তো আমার আম্মা এসে গেছে, আর কোনো যন্ত্রণা নেই। সুখ মায়ের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরল। এই ভদ্রমহিলা পৃথিবীর সব আদর তার পায়ের কাছে ঠেলে রেখেও হয়তো বলবেন, আম্মা আরো অনেক আদর বাকি আছে। সবাই ওনার ব্যবহারে আদিক্ষেতা বলে মুখ কুচকায়। এতে তার বিন্দু পরিমাণও পরিবর্তন হতে দেখেনি সুখ। এমন কোনো মায়েরা সন্তানদের শুধু ভালোবাসে না, অনেক সময় মারেনও, শাসনও করেন। অথচ ভদ্রমহিলাকে বড় আদর দিয়ে এলেন দিনের পর দিন। ঘরের বাইরে মানুষ যেমন তাকেও হেয় করে, তেমনি সুখের মাঝে মাঝেই তার 5টা মায়ের মতো রুবায়েতের মুখেও ভীষণ শুনতে ইচ্ছে করে, তুই অলক্ষী, বোবা, কপাল পোড়া। নিজের কপাল পুড়িয়ে জন্ম নিয়ে আমাদেরও কপাল পুড়িয়েছিস। তার সাজ জাগে চারপাশের আপনজনের কাছে এতটা অবহেলা, বিরক্তি, কটূক্তি, দুঃখ, যন্ত্রণা পেতে যতটা আঘাত পেলে ভেতরটা ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে যায়, বেঁচে থাকার ইচ্ছেই মরে যায়। অথচ মা বাবা দুজনেই তার কথা না বলতে পারাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে ধরতে মনোবল যোগায়। একটা প্রশ্ন করি? আজ আবার কি প্রশ্ন করবে আম্মা? ঠোঁটে হাসি ফুটিয়ে কথাটি বলেছিলেন রোবায়াত, কিন্তু পরবর্তীতে সুখের ইশারা দেখে হাসিটা মিলিয়ে গেল। সুখের কথার মর্মার্থ ছিল, আমি কি সত্যিই তোমার মেয়ে? মায়ের চোখ মুখ শক্ত হতে দেখে সুখ দিশেহারা হয়। ইশারায় বলতে গিয়ে তালগোল পাকিয়ে আসে। ছোট ছোট মনের কথাগুলো ইশারায় নির্ভুলভাবে অপর মানুষটিকে বোঝাতে সক্ষম হলেও জটিল কথাগুলো কেউ সহজে বুঝতে পারে না তার। সুখ পাশ হাতড়ে রোবায়াতের ফোন হাতে নিয়ে অস্থির হাতে টাইপ করতে শুরু করে। চোখের পাপড়ি ভিজে আসছে। চোখের নোনা জল আর হাতের ইশারা ছাড়া তার যে আপন কোনো ভাষা নেই। রোবায়েত মেয়েকে দেখে যাচ্ছে অবলক। 2 দিন ধরে মেয়েটা ঘুরিয়ে বেঁচিয়ে একই প্রশ্ন করছে। এসবে কে ইন্ধন জুগিয়েছে? সুখ তার সাথে ফোনের স্ক্রিন তুলে ধরে। ব্যাস, একবার বলো যে তুমি আমায় গর্ভধারণ করেছ।
আর কোনো প্রশ্ন করব না, কাউকে কিছু বলবো না আম্মু। এর আগে তো তোমাকে এই নিয়ে কিছু বলতে শুনিনি, অথচ দুদিন ধরে কী সব বলে যাচ্ছ। কে কি বলেছে তোমায়? দাদু বলেছে না এসব? আজ আমি ওনাকে ছেড়ে কথা বলবো না, এখনই আমি। কথাগুলো প্রচণ্ড ক্ষোভ নিয়ে উচ্চ শব্দে বলেছেন রুবায়াত। বেড থেকে নেমে রুম ছাড়তে নিলে দু হাতে তাকে জাপটে ধরে সুখ। অশ্রুসিক্ত চোখে বারবার বোঝাতে চাইছে দাদু কিছু বলেনি আমায়, কেউ কিচ্ছু বলেনি। ব্যাস, আমি এ বাড়ির কারো মতো দেখতে নয় বলে এমনিই জানতে চেয়েছি। ফোন সরিয়ে মেয়ের মুখের দিকে সন্ধিয়ান চোখে চাইল রুবায়াত। কিছুটা শান্ত হয়ে এসেছেন তিনি। সুখ মৃদু হেসে ঘাড় কাত করে বুঝালো এটাই সত্যি। পৃথিবীতে সব সন্তান বাবা মা অথবা নিকটাত্মীয়দের মতো হয় না। কেউ কেউ পরিবারের সবার চেয়ে আলাদা দেখতে হয়। তাই বলে কি তারা তাদের বাবা মায়ের সন্তান না? সুখ মাথা দোলালো, যেন মেনে নিল রুবায়াতের যুক্তি। হঠাৎ একটা কাজ করে বসলেন ভদ্রমহিলা। সুখের হাত টেনে মাথায় রেখে বললেন, কথা দাও এই প্রশ্ন আর কোনোদিন করবে না। নির্বাক চোখে চেয়ে রয় সুখ। মনটা ধক করে উঠল যেন। তার প্রশ্ন কি তবে যুক্তিযুক্ত ছিল? তাই আম্মু ভয় পেয়েছে প্রশ্নের মোকাবেলা করার? সে হাসল ক্ষীণ। ওপর নিচ মাথা ঝাঁকালো, কি সব ভাবছে নির্বোধের মতো। এই নিয়ে আর ভাববেই না সে। যে আম্মু তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে তার কথা বিশ্বাস না করে ওই পুরুষটির মুখের কথা বিশ্বাস করাটি বোকামি হলো না তার? নিশ্চয়ই বর্ণ ভাই তাকে দুঃখ দিয়ে ভেঙে চুরে দিতে চেয়েছে, তাই যাচ্ছে তাই বলে দিয়েছে। ওনার কথা আর বিশ্বাসই করবে না সুখ। মিথ্যুক। অভিমানের পাল্লা হুড়হুড় করে কয়েক গুণ বেড়ে গেল নিষ্ঠুর পুরুষটির উপর। নিজের প্রতি আরও একবার প্রতিজ্ঞাবদ্ধ হলো স্বেচ্ছায় ওনার পাশেই ঘেঁষবে না আর। দরজার ওপাশে হানিফা বেগমের চেঁচামেচি শোনা যায়। কি হয়েছে ছোট বউ? চিৎকার শুনলাম। টিভির পর্দায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে রকেস্টার আসফিয়ান বর্ণকে নিয়ে তোলপাড় উঠেছে যেমন। আলো আধারি স্টেজে বর্ণর মুখশ্রী রাতের আকাশের চাঁদের মতোই ঝলমলে। হাতে গিটার, ঠোঁটের কাছে স্পিকার। চঞ্চল পায়ে স্টেজের এপাশ থেকে ওপাশে ছুটে ছুটে কণ্ঠে সুর তুলেছে। ব্যাকগ্রাউন্ডে বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছে একদল। ডুয়েট গান হচ্ছে না তাই কোনো নারী শিল্পের উপস্থিতি নেই আপাতত। সামনে দর্শক হু হু কলরব। ফোনের ফ্ল্যাশ অন করে স্ব অবস্থান থেকে ডানে বাঁয়ে স্লাইড করছে সকলে। দেখে মনে হচ্ছে অন্ধকারের বুকে মিটমিট দুটি ছড়াচ্ছে নক্ষত্ররাজি। ড্রয়িং রুমে ইয়া বড় টিভি সামনে নিয়ে বসেছে হানিফা বেগম। রুবায়াত, সাইমাবু ও আরও দু একজন মেয়ে। তোহফা আর নোরাও আছে। আইজা ছেলের উপর রেগে আছে প্রচুর। তার নাচন কুদন দেখবে না বলে রুমে খিল এঁটে বসেছিল। কিন্তু বাহিরে নোরা আর হানিফা বেগমের উচ্ছ্বাসে এক ঝলকে সে দেখে গেলেন শেষে। অভ্র বন্ধুদের সাথে ওইখানেই আছে। হয়তো বর্ণর সাথে দেখাও হয়েছে, হয়তো বা না। এত এত দর্শকের ভিড়ে ভাইয়ের কাছে ঘেঁষতে পারবে কি অভ্র? অন্য সময় হলে সুখ সবার আগে টিভির সামনে বসে থাকতো। কখন বর্ণর চেহারা ভাসবে, কবে পুরুষটি কণ্ঠে সুর তুলবে, তার পাশে কোন মেয়ে গান গাইছে, মেয়েরা কয়বার বর্ণর দিকে তাকিয়েছে, এসেছে, মেতেছে, সব নোট করে রাখতো। আর সেসব কিছুই করলো না সুখ। টিভির সামনেও গেল না একবারের জন্য। এতে অবশ্য হানিফা বেগম নারাজ। খাতা কলম হাতে টিভি দেখতে বসা মেয়েটার আজ কমতি অনুভব হচ্ছে। নুরা ডেকেছিল দুই একবার, সুখ যায়নি। এতদিনের নোট করে রাখা মোটা ডায়েরিটায় তাচ্ছিল্য হেসে হাত বলিয়ে দিল সুখ। অতঃপর জায়গায় রেখে দিয়ে বিছানায় এসে বসলো। ফোন হাতে ইনস্টাগ্রাম স্ক্রল করতে বর্ণসহ আরও কয়েকজন শিল্পীদের মুখে আসলো কেবল। না চাইতেও স্ক্রল করে গেল সুখ। মন বলছে দেখতে হবে না, কিন্তু হাত যেন ছাড়তে চাইছে না ফোন। তামিদ শিকদার ব্যবসায়ের কাজে বাহিরের দেশে আছেন বিগত 2 সপ্তাহ ধরে। রোজ কথা হলেও ব্যস্ততার কারণে কাল কথা হয়নি সুখের সাথে। ফোন বালিশে ঠেকিয়ে সুখ নিজ থেকেই তাকে কল দিল। রিং হওয়ার খানিক পরেই রিসিভ হয়। ভদ্রলোক কোনো এক হোটেলে উঠেছেন সে দেশের। খাবার খাচ্ছেন। সুখের ঠোঁটে হাসি ফুটল। হাতের ইশারায় বলল, আব্বু কখন আসবে? ভদ্রলোক হাসলেন অমায়িক। খুব শীঘ্রই। বন্য ফিরছিল ঠিক 2 দিন পর। সেদিনের পর থেকে আজ 3 দিন পেরোলো। গত 2 দিনের সুখ এক ঝলকও নিজেকে বর্ণের সামনে পেশ করেনি। অন্যদিন হলে সময় সময় কফি নিয়ে তার রুমে হাজির হয়ে যেত সে। গিটার হাতে গান ধরলে পাশে গিয়ে বসে থাকতো অকারণেই। তার কণ্ঠে বোবা ফুল নামটা ভীষণ আদরে শোনায়। সে ভাবতো বর্ণ তাকে ভালোবেসে এই নামে ডাকে। অথচ সেদিন বুঝলো না, ভালোবেসে নয় বরং তুচ্ছ তাচ্ছিল্য করেই তাকে নামটা দিয়েছে বর্ণভাই। সে যে বোবা, মনের ভাব ঠোঁট ফুটিয়ে বলতে অক্ষম, তা মনে করিয়ে দিতেই। কলেজ থেকে ফিরে ঘরেই আটকে ছিল সুখ। মেয়েটা অল্প স্বল্প ঘরকুনোই বলতেই চলে। লক্ষ্য করা যায় গত কয়েকদিন ধরে তারও বেশি হয়েছে। নোরা এলো তখন।
6 বছরের নুরার কাছে সুখের হাত নাড়িয়ে কথা বলার ধরন অনেক পছন্দ। অবোধ মেয়েটা এবার কৌতূহল মিশ্রিত আফসোস নিয়ে বলেছিল, ইস সুখ, তুমি কি সুন্দর করে বলো। আমিও যদি বোবা হতাম, তোমার মতো হাত নেড়ে কথা বলতে পারতাম আর মানুষকে বোকা বানাতাম। বাচ্চা মেয়েটা হয়তো সেদিন বুঝেনি পৃথিবীতে কথা বলতে না পারাটা কত বড় ভয়ঙ্কর অভিশাপ। কথিত আছে মানুষ অভ্যাসের দাস, বর্ণ মানুক বা না মানুক, অথবা যতই অস্বীকার করুক, বোবা ফুল তার অভ্যাসে মিশে গেছে, যা সে এই কয়দিন এড়িয়ে গেলেও আজ কিছুটা হলেও অনুভব করছে। এই যেমন খানিক আগে কফি চাইলো, দিয়ে গেল একজন মেয়েট। সে তখন আশা করেছিল সুখ আসবে, অপেক্ষাও করেছিল বোধহয়, কিন্তু মেয়েটা এলো না। গিটার হাতে বারান্দায় বসেছিল কাল, কেন যেন দৌড় মেলে দেখেছিল। তখনও ভেবেছে বোবা ফুল আসবে নিশ্চয়ই হেঁটে। গুটি গুটি পায়ে কিছুটা সংকোচ, কিছুটা ভীতি নিয়ে বারান্দায় গিয়ে তার পাশে বসবে। অথচ বরাবরের মতো এমনটা হয়নি। বারান্দায় বিন ব্যাগে পা ছড়িয়ে বসে চোখ মুখ কুঁচকে নিল বর্ণ। বিড়বিড় করলো, ইগনোর করে আমার ইগো হার্ট করছিস তুই বোবা ফুল। অযথাই সুখের উপর বিরক্ত উঠল বর্ণর। সে না হয় আশেপাশে ঘেঁষতে নিষেধ করেছে, তাই বলে এভাবে ইগনোর করবে? কফি হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ছাদের অভিমুখে রওনা দিল সে। বহুদিন ছাদে ওঠা হয় না। বিস্তর আকাশটায় চোখ মেলে দেখবে একবার। সুখ, তুমি একা খেলতে পারো? সুখ প্রশ্নাতীত চোখে নূরের দিকে চাইল। চোখ জল জল করছে তার। মেয়েটা ফের বুঝিয়ে উঠল, ওই যে 5টা গুটি নিয়ে উপরে ছুঁড়ে ছুঁড়ে খেলে না, ঘন ঘন উপর নিচ মাথা ঝাঁকিয়ে সাই দেয় সুখ। নুরা যেন এবার পেয়ে বসলো, আবদার করলো তারা দুজন খেলুক। সুখ বহুবার নিষেধ করেও লাভ হলো না। যেতে যেতে বলল, আমার কাছে গুটি আছে, ফ্রেন্ডস দিয়েছে, তুমি এখানে থাকো, আমি নিয়ে আসছি, কেমন? নুরা ছুটে নিচে নেমে আসে। মাঝ সিঁড়িতে থেমে গেল একজনকে দেখে। বর্ণ, তুমিও ছাদে যাচ্ছ? আরে পাকনি, তুই ছাদে একা? নিষেধ। একা না তো, সুখ আছে, মিনমিনিয়ে জবাব দিল নুরা। বর্ণর মুখ বেঁকে আসে, কপাল সূক্ষ্ম ভাঁজ পড়ে। নুরা তারা দেখিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল বর্ণ ওই জন্য তাদের সাথে এক্কা খেলে। রেলিংয়ে বসে পা দুটো শূন্যে ভাসিয়ে বাচ্চাদের মতো নাচাতে নাচাতে ঠোঁটে হাসি ফুটল সুখ। দৃষ্টির দূরের ওই কড়ই গাছে দুটো বক বসেছে সেথায়। পায়ের নোপর থেকে ঝুনঝুন শব্দ ভেসে বেড়াচ্ছে চারিধারে। গোধূলির স্নিগ্ধ পরিবেশের শব্দগুলো সুর তালকেও যেন হার মানাবে। সে থেমে গেল একদম বর্ণকে ছাদে প্রবেশ করতে দেখে। এক ঝলক চেয়ে নজর নামিয়ে রেলিং হাতে নেমে গেল তৎক্ষণাৎ। পুরুষটি তার দিকে এগিয়ে আসছে। এখানের এক মুহূর্ত নয়। সুখ নতমস্তকে সামনে পা ফেলল। বর্ণকে পাশ কাটিয়ে 2 পা এগোতেই হঠাৎ